সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম কলেজ স্কুলের উচ্চ মাধ্যমিক শাখায় আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন গ্যাপ থাকার পর আবার তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের পড়াশোনার ধারাবাহিকতা রক্ষায় আমরা সবসময় সচেষ্ট আছি। আশা করি তোমরা বাসায় থেকে পড়াশোনা করতেছো এবং যে বিষয়গুলো আছে আমাদের অনলাইন যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো থেকে তোমরা খুব মনোযোগ সহকারে এগুলো দেখছো এবং এগুলো প্র্যাকটিস করতেছো। তারই ধারাবাহিকতায় আজকে আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় যে জায়গা থেকে আমি শেষ করেছিলাম তারপরের অংশটা শুরু করছি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তোমরা সবাই জানো, এই বিষয়টা নিয়ে একটু আজকে আলোচনা করব। কোয়ান্টাম নাম্বার বা কোয়ান্টাম সংখ্যার মধ্যে এই বিষয়টা যখনই আমরা বলি তখন আমাদের একটা বিষয় সামনে চলে আসে, সেটা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। এই কোয়ান্টাম বলবিদ্যা হচ্ছে আমার একটা শাখা, বিজ্ঞানের আমার একটা শাখা। এই শাখার মাধ্যমে আমরা যে হিসাব নিকাশের মাধ্যমে রসায়নের বিষয়গুলোকে আমরা উপস্থাপন করতে পারি। ঠিক আছে, কোয়ান্টাম বলবিদ্যা বা কোয়ান্টাম বলবিদ্যারই একটা অংশ যে কোয়ান্টাম, এইখান থেকে আমরা কোয়ান্টাম সংখ্যাটা পাই। এই কোয়ান্টাম সংখ্যার মূল বিষয়টা হচ্ছে যে আমরা হিসাব নিকাশ করে পরমাণুর বিষয়গুলোকে, যে তাদের কয়টা অরবিটাল আছে, অরবিটালের আকৃতি কিরকম হবে, বা অরবিটালের কয়টা শক্তিস্তর থাকবে, কিংবা প্রত্যেকটা অরবিটালে কিরকম ইলেকট্রন সংখ্যা থাকবে, কিংবা একটা স্তরে কয়টা ইলেকট্রন বা একটা শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, বা এগুলো সবগুলো আমরা কি করতে পারবো, বুঝতে পারবো। তো প্রথমে আমরা জেনে নিই কোয়ান্টাম সংখ্যা কি সেটা। যেসব সংখ্যা দ্বারা, যেসব সংখ্যা বা রাশি, কি বলতে পারো, যে রাশি, যেসব সংখ্যা বা রাশি দ্বারা কোন পরমাণুতে ইলেকট্রন ঘূর্ণনের শক্তি স্তরের আকার বা আকৃতি ত্রিমাত্রিক বিন্যাস ও ঘূর্ণন। এটা ঘূর্ণন বলতে এটা কক্ষপথে যখন ঘুরবে তার এটা ক্লকওয়াইজ হতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, মানে একটা অক্ষ বরাবর ঘূর্ণন। এটা ঘূর্ণনটা আমি সংক্ষেপে লিখলাম যে ঘূর্ণন প্রকাশ করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যার মধ্যে আমরা দেখতে পেলাম যে কতগুলো সংখ্যা আছে বা রাশি আছে, যে সংখ্যা বা রাশিগুলো দ্বারা এটা পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রন ঘুরবে, সেই ইলেকট্রন ঘূর্ণনের যে কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং এটা ঘূর্ণনের দিক প্রকাশ করবে। আমি চারটা কথা বলছি, দেখো, যে কক্ষপথের আকার, যে আকৃতি,
ত্রিমাত্রিক বিন্যাস এবং যে ঘূর্ণনের দিক প্রকাশক, যে চারটা রাশি আছে, চারটে রাশিকে একত্রে কি বলে? কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যাতে আমরা দেখতে পেলাম যে চারটা রাশি আছে। চারটা রাশি, তিনটা হচ্ছে ইন্টার রিলেটেড বা পারস্পরিক সম্পর্কযুক্ত, অর্থাৎ যে আমরা যে আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস, এই তিনটা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। আর চতুর্থ রাশিটা যেটা আমরা দিক প্রকাশ করি, সেটা হচ্ছে সবসময় একই, এটার সাথে মানে সবার সাথে কমন, অর্থাৎ একটা ক্লকওয়াইজ হবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। অর্থাৎ এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ইলেকট্রন ওই সেম জায়গায় একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। অর্থাৎ দুইটা রাশি ওটা ফিক্সড করা আছে, এটা হচ্ছে মানে এটা ডানে গেলে একটা বামে যাবে, একটা ক্লকওয়াইজ গেলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। সেই জন্য এটা ঘূর্ণন প্রকাশক রাশিটা সবার জন্য সমান। কিন্তু যে আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস, এই তিনটা হচ্ছে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ আকারের সাথে আকৃতি সম্পর্কযুক্ত, আকৃতির সাথে আবার ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্কযুক্ত। প্রথম তিনটা রাশি তাহলে পরস্পর যে আন্তঃসম্পর্ক যুক্ত। ঠিক আছে না? আমরা এই জিনিসগুলোকে একটু দেখবো যে তাহলে এখানে যেগুলো দিয়ে আমরা আকার প্রকাশ করতেছি, এটাকে ইংলিশে বলে যে সাইজ হচ্ছে আকার। তাহলে আকার যেটা দিয়ে আকার প্রকাশ করে কি দিয়ে? আর আকার যখন সাইজ, হ্যাঁ, আকার প্রকাশ করে এটা দিয়ে। আরটা হচ্ছে আকৃতি প্রকাশ করে, আকৃতি। আকার হচ্ছে এটা হচ্ছে তোমার দ্বিমাত্রিক, মানে বলো 2D বলতে পারো। আকৃতির শেপ, এটা হচ্ছে 3D, তিনটা ডাইমেনশন থাকবে, তাহলে আকৃতি বলবো। কিন্তু আকার মানে যে বড় ছোট এরকম আকার, কিন্তু তার আকৃতিতে কি ধরনের সেটা নির্ভর করবে কিসের উপর? যে আরেকটা যে যদি ত্রিমাত্রিক এটা, অর্থাৎ আমি যদি তার তিনটা মাত্রা ধরি, অর্থাৎ এটা যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর তার যদি অবস্থানটা হিসাব করি, তাহলে আমি যে শেপটা পেয়ে যাব। তারপরে ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝাবে, ত্রিমাত্রিক দিক বিন্যাস। তারপরে হচ্ছে স্পিন বা ঘূর্ণন বোঝাবে চতুর্থটা রাশি। যে সেই জন্য এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। তাহলে যেটা দিয়ে তোমার যে আকার, ইলেকট্রন ঘূর্ণনের কক্ষপথের আকার প্রকাশ পাবে, সেটাকে আমরা বলছি কি, যে এটাকে বলবো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা এটাকে n দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। তারপর যেই কোয়ান্টাম সংখ্যা দ্বারা আকৃতি প্রকাশ পাবে বা আকৃতি বুঝাবে, সেই কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলবো সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটার আরেকটা নাম আছে, এটাকে অনেক সময় এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলা হয় কখনো সময়। এটাকে প্রকাশ করা হয় ছোট হাতে এল দিয়ে। ঠিক আছে। তারপর ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশের জন্য, অর্থাৎ ত্রিমাত্রিক দিক, এটা তিনটা দিকে কিভাবে বিন্যস্ত হয়ে আছে সেটাকে সংখ্যা দ্বারা প্রকাশ করার জন্য একটা আমরা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি। এটার নাম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটাকে m দ্বারা প্রকাশ করা হয়। আর যেটা দিয়ে স্পিন বা ঘূর্ণন প্রকাশ করে, এটাকে বলি আমরা কি, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। স্পিন বা
ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটাকে এস দ্বারা প্রকাশ করা। তাহলে আমরা 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার ধারণা পেয়ে গেলাম। যে একটা পরমাণুতে, ধরো এটা একটা পরমাণু, স্বাভাবিক অবস্থা কি আসলে পরমাণু, এখানে তো অনেকগুলো যে একটা শক্তি স্তরের অনেকগুলো উপশক্তি স্তর আছে, আমরা বলে ফেলেছি বা জানি আমরা সেগুলোতে, সেগুলোকে উপশক্তি স্তরগুলো কি ধরনের হবে, তাদের আকার আকৃতি কিরকম হবে, যে ইলেকট্রনটা এখানে ঘুরতেছে তাহলে এটা কততম শক্তি স্তর, হ্যাঁ এটা কততম শক্তি স্তরের, এই শক্তি স্তরের আকার কিরকম, আকৃতি কিরকম, আর ইলেকট্রনটা ত্রিমাত্রিক ভাবে কোন দিকে ওই জায়গায় ঘূর্ণনরত অবস্থায় কোথায় কোথায় যেতে পারে বা বিভক্ত হতে পারে, আর এটার স্পিন বাক এটা কোন দিকে ঘুরতেছে, যে ক্লকওয়াইজ করতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ করতেছে। তাহলে এই বিষয়গুলো ব্যাখ্যার জন্য আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার সাহায্য নিতে পারি। প্রথমত নিতে হবে আমাদেরকে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়, আকার, এটা পরমাণুর যে ইলেকট্রন ঘূর্ণনের কক্ষপথের আকার বোঝায়। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা ওই যেখানে ঘুরছে বা তার আকৃতিটা বোঝায়। তার মানে এই আকৃতি দিয়ে আমরা কি পেয়ে যাব, যে এই আকৃতি দিয়ে আমরা অরবিটাল গুলো পেয়ে যাব। তারপরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা ওই অরবিটালের ত্রিমাত্রিক ভাবে কোন দিকে বিন্যস্ত আছে সেই বিষয়টা সম্পর্কে আমরা ধারণা পাবো। আর স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে ওই ইলেকট্রনটা কোন অরবিটের কোন অরবিটালের কোন ভাগে ক্লকওয়াইজ ঘুরছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে আশা করি বুঝতে পারছো যে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার এবং এগুলো কি কি, কোনটা কি ইন্ডিকেট করে বা কোনটা কি বোঝায়। ঠিক আছে, আমরা একটু দেখি এখন, আর একটু বিষয় একটু দেখি। যাহলে 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা আমরা ধারণা পেলাম। 1 নাম্বার প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 নাম্বার সহকারী কোয়ান্টাম সংখ্যা বা জীবতল কোয়ান্টাম সংখ্যা থেকে এল দ্বারা প্রকাশ করা হয়। প্রথমটাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা প্রকাশ করা হয়। তারপরে 3 নাম্বার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। 4 নাম্বার স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটাকে এস দ্বারা প্রকাশ করা। আমরা এখন এগুলোর মধ্যে যে এগুলো কিভাবে আমরা নির্ণয় করব সেটা একটু দেখবো। প্রথমে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা এন বলছি। দেখো একটা পরমাণুর যে এটা সরাসরি বোরের পরমাণু মডেলের যে আমরা অরবিট বা কক্ষপথের কথা বলছিলাম, সেই কক্ষপথের সাথে সরাসরি সম্পর্কিত। আমরা এন এর মান যদি 1 হয় সেটাকে আমরা প্রথম কক্ষপথ বলি, বা এটাকে আমরা কে শেল দ্বারা প্রকাশ করি। এন এর মান যদি 2 হয় তাহলে আমরা এটাকে বলবো কি দ্বিতীয় শক্তি স্তর, বা এটাকে এল দ্বারা প্রকাশ করব, যেগুলো আমরা জানি। তারপর একটু দেখো, এটা আগে বলা হয়েছিল যে এটাকে প্রধান শক্তি স্তরকে বোঝাবে, মানে প্রধান শক্তি স্তরকে বোঝাবে, প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তরকে বোঝাবে। এটা বোর পরমাণু মডেল থেকে আসছে। বোর পরমাণু মডেল হতে এটা আমরা পেয়েছি। এন এর মান যদি 1 হয় আমরা বুঝবো কি হচ্ছে প্রথম, মানে প্রথম কক্ষপথ, অর্থাৎ যে এটাকে আমরা আরেকটা নাম যে বোর থেকে পেয়েছি আমরা, এটা কে বলি। হ্যাঁ, এন এর মান যদি 2 হয় তাহলে আমরা এটা সম্পর্কে দ্বিতীয় কক্ষপথ বলতে পারি, এবং এটাকে আমরা এল। তাহলে এল এর সমান যদি 3 হয়, এন এর মান যদি 3 যদি হয় তাহলে আমরা এটাকে বলতে পারি তৃতীয় কক্ষপথ। এভাবে যাবে কে এল এম। এবার আরো একটা সম্পর্ক, আরো একটা বিষয় আমি বলতে পারি, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা একটা অরবিটের টোটাল ইলেকট্রন সংখ্যা সম্পর্কে ধারণা পেতে পারি। যেমন ধরো n সমান 1 হলে একটা কক্ষপথে, মানে প্রধান ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে, ক্ষমতার সূত্র হচ্ছে 2n স্কয়ার। 2n স্কয়ার মানে হচ্ছে 2 × 1 স্কয়ার, দ্যাট ইজ 2। তাহলে প্রথম কক্ষপথে
দুইটা ইলেকট্রন থাকবে, n এর মান যদি 2 হয় তাহলে ধান কমাতে হবে 2n² যদি দাও তাহলে 2 × 2² দ্যাট ইজ 8। এভাবে যাবে। এভাবে আমরা প্রত্যেকটা কক্ষপথের মধ্যে তৃতীয় কক্ষপথে এভাবে 32টা পাবো। কত 9 18টা পাবো, চতুর্থ কক্ষপথে 32টা পাবো। এভাবে চলতে থাকবে। এই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা। অর্থাৎ এখানে শুধু আমি ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে এবং সেই কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারে সেই সম্পর্ক ধারণা পেয়ে গেলাম, ঠিক আছে। কিন্তু কোন অরবিটালে আছে বা তার ত্রিমাত্রিক কিরকম সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা সেটা আমাকে বুঝতে হবে। তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা সেটা সম্পর্কে জানি, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে n। আমি আগেই বলেছি যে এই যে প্রথম তিনটা কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা যে ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই তিনটা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরস্পর ইন্টার রিলেটেড বা আন্তঃসম্পর্ক বিদ্যমান এদের মধ্যে। সেহেতু সেই জন্য আমি বলতে পারি যে এল এর মান কিসের উপর নির্ভর করবে, এই এন এর মানের উপর নির্ভর করবে। তার মানে আমি বলতে পারি যে আমি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এল, এই এল এর মানটা সম্পূর্ণরূপে কার উপর নির্ভরশীল, এন এর মানের উপর নির্ভরশীল, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভরশীল। তাহলে প্রথম কক্ষপথে এক ধরনের এল এর মান পাওয়া যাবে বা সহকারী কোয়ান্টাম সংখ্যা থাকবে, দ্বিতীয় কক্ষপথে আরেক ধরনের সহকারী কোয়ান্টাম সংখ্যা থাকবে, এই ধরনের, ঠিক আছে। সেই বিষয়গুলো কিরকম হতে পারে সেই সম্পর্কটা এই আমরা এখন নির্ণয় করে দেখবো। দেখো তোমরা খেয়াল করো। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা মূলত এটা নির্ভরশীল প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর। তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটার আকৃতি বুঝাবে। যেমন এস অরবিটালের আকৃতি কিরকম, পি অরবিটালের আকৃতি একরকম, ডি অরবিটালের আকৃতি একরকম। তার মানে প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে কয়টা অরবিটাল থাকবে বা কয়টা উপশক্তি স্তর থাকবে সেটা আমরা এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে বুঝে যাব। দেখো তাহলে এল নির্ণয়ের সূত্র হচ্ছে এল সমান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে। এটা দ্বারা আকৃতি বুঝাবে, আকৃতি হ্যাঁ, এক একটা অরবিটালের আকৃতি এক ধরনের, সেটা হবে। তাহলে দেখো n এর মান 1 হলে l সমান হবে, তাহলে এই জায়গায় বসাও 0 থেকে 1-1 পর্যন্ত। তার 1-1 মানে বুঝতে পারছো, 0 থেকে 0, 0 থেকে 0, 0 থেকে 0 মানে কি, তাহলে 0 থেকে 0 মানে হচ্ছে কত, 0। তার মানে প্রথম শক্তি স্তরে বা কে শেলে একটা মাত্র কি আছে, উপশক্তি স্তর বা যে একটাই আকৃতি আছে, একটা মাত্র উপশক্তি স্তর আছে। এই এটা হয়ে গেলে আমরা বলবো কি 0, এল এর মান 0 হলে আমরা বলবো এটার নাম হচ্ছে এস অরবিটাল। কি বলে, এস অরবিটাল। তাহলেই বুঝতে পারতেছো যে এস অরবিটাল হচ্ছে গোলাকার, মানে এটা ফুটবলের মতো বা ক্রিকেট বলের মতো চারিদিকে আছে। হ্যাঁ, তুমি যদি বৃত্তাকার আর গোলাকার বুঝতে পারো তাহলে তুমি অরবিট এবং অরবিটাল সম্পর্কে তোমার একটা ধারণা হয়ে গেল, ঠিক আছে। যেমন বৃত্তাকার এই জিনিসটা হচ্ছে 2D, মানে ডাইমেনশন 2টা, আর গোলাকার এই জিনিসটা হচ্ছে ডাইমেনশন 3টা। তার মানে এই 3D জিনিসটা হচ্ছে যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ 3টা দিকেই বিন্যস্ত থাকে। আর আমরা যখন অরবিটের কথা বলি এটা শুধু দ্বিমাত্রিক, শুধু একদিকে, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে কিন্তু জেড অক্ষ তাদের নাই, ঠিক আছে। যেমন একটা বইয়ের পৃষ্ঠা, এটাকে তুমি বৃত্তের আকৃতিতে কাটছো, তাহলে এটা 2D। কিন্তু এই ফুটবল বা তুমি যদি ক্রিকেট বল সাথে এটাকে তুলনা করো তাহলে এটার সাথে ওটা মিলবে না। সেজন্য ওটা হচ্ছে আকার আর এটা হচ্ছে কি আকৃতি। এই এস অরবিটাল আকৃতি পরের ক্লাসে আমি অরবিটালের আকৃতিগুলো নিয়ে আলোচনা করবো। এটা তোমরা একটু জেনে রাখো, এটার নাম হচ্ছে, এটা হচ্ছে গোলাকার বা স্ফেরিক্যাল।
তাহলেই বোঝা যাচ্ছে যে কে শেলে মাত্র একটি অরবিটাল বা একটা ত্রিমাত্রিক পাওয়া যাবে, একটা অরবিটাল পাওয়া যাবে বা উপশক্তি স্তর পাওয়া যাবে যা ত্রিমাত্রিক বিন্যাস রয়েছে। এবার আমরা আসি n এর মান 2 হলে, কে শেলের পরে এল শেলে n এর মান 2 হলে তাহলে এটা হবে 2 - 1 পর্যন্ত। 2 - 1 হলে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে দেখো তো 0 থেকে 1 পর্যন্ত কয়টা সংখ্যা? তাহলে 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে দুইটা সংখ্যা, দুইটা নাম্বার পাওয়া গেল, একটা 0 আর একটা কি 1, তাহলে দুটি। তাহলে এইখানে কয়টি অরবিটাল পাওয়া গেল? দুটি অরবিটাল পাওয়া গেল, দুটি অরবিটাল পাওয়া গেল। এটা হচ্ছে 0 হলে কি আমরা কি বলি s অরবিটাল, আর 1 হলে p অরবিটাল। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে দুইটা অরবিটাল সম্ভব, এটা হচ্ছে s অরবিটাল আর এটা হচ্ছে p অরবিটাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা তৃতীয় শক্তি স্তরে যাব। তৃতীয় শক্তি স্তরে দেখো, আমি যদি এই সূত্রের মধ্যে ফেলি তাহলে তৃতীয় শক্তি স্তরে n সমান 3 যদি দেই তাহলে আমার কে এল এম, এটাকে m শেল বলবো, m শেল বা m কক্ষপথে n এর মান হচ্ছে 3। তাহলে 0 থেকে কি হবে 3 - 1, দ্যাট ইজ 0 1 2, এই তিনটা 0 থেকে শুরু হবে, কিন্তু 0 থেকে 2 মানে 0 আর 2 নয়, 0 থেকে 2 পূর্ণ সংখ্যা। তাহলে 0 1 2, এখানে 0 থেকে 2 পর্যন্ত বুঝতে পারছো মাঝখানে 1 গ্যাপ আছে, সেটাও কিন্তু এই নাম্বারের অন্তর্ভুক্ত, সেই জন্য এটাকে গ্যাপ দেওয়া যাবে না। আবার 0 এবং 2 এটা মনে করি না। তাহলে আমরা কি পেলাম 0 থেকে 3 - 1 পর্যন্ত, এর মানে হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত হচ্ছে 0 1 2। তাহলে আমরা এখানে পেলাম s অরবিটাল, 1 মানে হচ্ছে p অরবিটাল, 2 মানে হচ্ছে d অরবিটাল। তাহলে তিনটা অরবিটাল আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যে বিষয়টা যেটা দেখলাম যে তৃতীয় শক্তি স্তরে, দ্যাট মিন্স m কক্ষপথে তিনটা অরবিটাল আছে। এটা হচ্ছে s অরবিটাল, এটা p অরবিটাল, আর এটা কি d অরবিটাল। ঠিক আছে, এই যে s অরবিটাল হচ্ছে গোলাকার, p অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতির, d অরবিটাল হচ্ছে দ্বি ডাম্বেল আকৃতির। এগুলোর আকৃতিগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে এই যে আমরা অরবিটাল সম্পর্কে ধারণা পেলাম, এখানে যে প্রত্যেকটা অরবিটে মানে প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর থাকবে সেগুলো সুনির্ধারিত। তুমি চাইলে এটাকে মানে ইচ্ছা মতো একটা অরবিটাল এখানে লিখতে পারবে না। ঠিক আছে, যেমন তৃতীয় শক্তি স্তরে দেখো, তৃতীয় শক্তি স্তরে তিনটা অরবিটাল বিদ্যমান, সেটা দেখো, এটা একটা s অরবিটাল, তার মানে 3s 3p 3d। তাহলে তৃতীয় শক্তি স্তরে তুমি 3f অরবিটাল লিখতে পারবে না, বিকজ এখানে ওই যে কোয়ান্টাম সংখ্যায় সেটা নির্ধারণ করে দিয়েছে যে এটা সুনির্দিষ্ট নিয়ম অনুসারে এখানে তিনটা অরবিটালই সম্ভব। তাহলে 3s 3p এবং 3d হবে। এইভাবে আমরা চতুর্থ শক্তি স্তর, পঞ্চম শক্তি স্তর এগুলো লিখতে পারবো। এবার আমরা দেখব 3 নাম্বারটা, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। একটু দেখবো, ম্যাগনেটিক থেকে নামটা আসছে। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা কি? এখন আমরা অরবিট পেয়ে গেলাম বা আকার পেয়ে গেলাম, আকৃতি পেয়ে গেলাম, ঠিক আছে। এখন ত্রিমাত্রিক দিক বিন্যাস প্রকাশের জন্য একটা রাশি ব্যবহার করা হয় বা একটা সংখ্যা ব্যবহার করা হয়, সেই সংখ্যাকে কি বলে? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এটাও পূর্ববর্তী দুইটার সাথে আন্তঃসম্পর্ক বিদ্যমান, অর্থাৎ n এর উপর l এর মান নির্ভরশীল, l এর উপর আবার m এর মান নির্ভরশীল। তার মানে m এর মান কি হবে সেটা সম্পূর্ণরূপে l এর উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে এই সূত্র অনুসারে আমরা যদি বলি যে m কিরকম হবে, ঠিক আছে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আমরা এই বিষয়টাকে দেখতে হলে তাহলে ম্যাগনেটিক সংখ্যা কার উপর নির্ভরশীল? অবশ্যই সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর উপর নির্ভরশীল। ঠিক আছে, এখন আমরা দেখে নেব যে m এর মানটা কিরকম, m এর সাথে l এর সম্পর্ক কিরকম একটু দেখে নেব। এই সূত্রটা হচ্ছে m সমান 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত, 0 থেকে প্লাস মাইনাস l পর্যন্ত।
এখন এলটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এল এর মান যদি 1 হয় সেক্ষেত্রে আমি একটু দেখাচ্ছি। ধরো এল সমান 1 হলে, না এল সমান 0 হলে বলি আগে, এল সমান 0 হলে এম সমান 0 থেকে প্লাস মাইনাস 0, তার মানে হচ্ছে 0 প্লাস মাইনাস নাই, তাহলে 0ই একটা। তাহলে এল সমান 0 হলে, এল সমান 0 হলে আমরা আগেই এটা বলেছি, এল সমান যদি 0 হয়, এল সমান যদি 0 হয় তাহলে আমরা বলেছি এল সমান 0 হলে এস অরবিটাল হয়। এই এস অরবিটালের জন্য আমরা যদি ত্রিমাত্রিক বিন্যাস, দিক বিন্যাস যদি পেতে চাই তাহলে দেখা যাচ্ছে শুধু 0ই আছে। তার মানে এস অরবিটালের কোনো বিভাজন নাই, এস অরবিটাল হচ্ছে একটি। এস অরবিটাল কয়টি? এস অরবিটাল একটি, যেহেতু নাম্বার একটা পাওয়া গেল। ঠিক আছে, এখন এল সমান যদি 1 হয় তাহলে এম সমান কি হবে? 0 থেকে প্লাস মাইনাস 1, যেহেতু এল এর মান প্লাস মাইনাস 1, এই যে দেখো পর্যন্ত। তার মানে এখানে আমি কি কি লিখতে পারি? -1 0 +1, -1 যে প্লাস -1 মানে কি মাইনাস, এখান থেকে স্টার্ট এই তো পর্যন্ত। তার মানে -1 0 আবার +1, তাহলে কয়টা পেলাম? 3টি নাম্বার পেলাম। তাহলে আমি বলতে পারবো এই যে 1 মানে হচ্ছে পি অরবিটাল, আমরা এগুলো আগে জানি। এল সমান 0 মানে হচ্ছে এস অরবিটাল। তাহলে এই পি অরবিটাল কয়টা ভাগ দেবো? তো 3টা ভাগ। পি অরবিটাল ভাগ কয়টা? 3টা। এগুলোকে বলা হয় পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে এই যে আমরা পি এক্স, পি ওয়াই, পি জেড বলি, বা এস অরবিটালের কোনো ভাগ নাই, তাহলে এস অরবিটালকে আমরা এক্স ওয়াই জেড নামে আখ্যায়িত করতে পারবো না। কিন্তু পি অরবিটালকে চাইলে আমরা ভাগ করতে পারবো। তবে কয় ভাগ করতে পারবো? 3 ভাগে বিভক্ত করতে পারবো। একটা হচ্ছে পি এক্স, একটা পি ওয়াই, একটা পি জেড। এগুলো নিয়ে আমরা যেগুলোর আকৃতি কিরকম হবে, বা পি এক্স, পি ওয়াই, পি জেড এগুলো কিরকম, আগামী ক্লাস আমরা দেখবো যে তাদের আকৃতিগুলো কিভাবে আঁকবো আমরা। ঠিক আছে, এরপরে দেখো এল এর মান যদি 2 হলে, এল এর মান যদি 2 হয় তখন আমরা কি করব? এই জিনিসটা একটু দেখো, এই জায়গায় 2 দেই। তাহলে এল এর মান যদি 2 হয়, এল এর মান 2 হলে এম এর মান হবে 0 থেকে +-2 পর্যন্ত। তাহলে 0 থেকে +-2 মানে কি বুঝতে পারতেছো? -2 থেকে স্টার্ট, -2 -1 0 +1 +2। দেখো এর রেঞ্জের ভিতর আছে কিনা দেখো, 0 থেকে +-2 পর্যন্ত এখানে আছে কিনা দেখো। অর্থাৎ মাইনাসের দিকেও 2 পর্যন্ত যাবে, প্লাসের দিকেও 2 পর্যন্ত যাবে, সর্বোচ্চ রেঞ্জ, মাঝখানে 0। তাহলে মাঝখানে কি কি গ্যাপ গেছে সেগুলো তোমাকে লিখতে হবে। তার মানে দেখা যাচ্ছে এখানে 5টি। কয়টি? 5টি। এবারে বুঝতে পারতেছো, তাহলে এল সমান 2 হলে কি হয়? এস পি ডি অরবিটাল হয়। ডি অরবিটাল তাহলে কয় ভাগ? বুঝতে পারতেছো, ডি অরবিটাল 5 ভাগ। এই 5 ভাগের মধ্যে হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ডি জেড স্কয়ার। ঠিক আছে, এই 5টা হচ্ছে ডি অরবিটাল নাম। এগুলো আকৃতিগুলো কিরকম হবে এগুলো তোমরা পরবর্তীতে জানতে পারবে। দেখা যাচ্ছে আমরা এইভাবে তাহলে ধারণা করা যাচ্ছে যে 1 3 5 7, তার মানে এফ অরবিটাল কয়টা হবে? 7টা ভাগে বিভক্ত হবে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম যে প্রত্যেকটা অরবিটালের মধ্যে কয়টা ভাগ থাকবে, তাদের মধ্যে কিভাবে ইলেকট্রনগুলো থাকবে সেটা সম্পর্কে একটু ধারণা পেয়ে গেলাম। তাহলে 4টা কোয়ান্টাম সংখ্যাকে আমরা সামগ্রিকভাবে এভাবে একটা ছক আকারে দেখাতে পারি। মনে করো তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর হলে n সমান কত? n সমান 3। তো n সমান যদি 3 হয়, ধরো তৃতীয় শক্তি স্তর, এটাকে আমরা কে এল এম বলতে পারি, এটাকে m কক্ষপথ বলতে পারি। তাহলে এটার জন্য আমরা যদি বলি সহকারী কোয়ান্টাম সংখ্যা, যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান কত হবে? এল এর মান হবে কত? যেহেতু এল এর মান সূত্র হচ্ছে 0
থেকে n-1 পর্যন্ত, 0 থেকে কত n-1 পর্যন্ত। তাহলে এই জায়গায় l এর মান হবে কয়টা? এই যে l এই জায়গায় 3 বসাও, 3 বসালে দেখা যাচ্ছে 0 থেকে 2, 0 থেকে 2, 0 থেকে 2 মানে কি 0 1 2, তিনটা পাচ্ছ। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে কত 2। এখন তুমি এটাকে তিনটা ভাগে ভাগ করে ফেলো, এভাবে এভাবে। আমি তৃতীয় শক্তি স্তরের, এটা চতুর্থ শক্তি স্তর হতে পারে বা প্রথম শক্তি স্তর হতে পারে, তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে এই l এর মান 0 মানে কি অরবিটাল? আমরা এটাকে s অরবিটাল বলতে পারি, s অরবিটাল। এটা 1 হলে p অরবিটাল বলতে পারি, 2 হলে d অরবিটাল বলতে পারি। ওকে, এখন তোমরা দেখতেছো যে n এর পরে l, তারপরে m এ আসো। m মানে হচ্ছে m এর সূত্র কি? 0 থেকে প্লাস মাইনাস l। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 0, এটা 0 থেকে প্লাস মাইনাস 0 মানে 0, তার মানে একটি, কয়টি? একটি। আবার 1 এ এখানে যদি 1 বসাও তাহলে 3টি হয়, তাহলে এটা হচ্ছে -1 0 প্লাস 1, তার মানে কয়টি? 3টি। ওকে, আবার 2 হলে এই জায়গাতে 2 বসাও, তাহলে এখানে 5টি নাম্বার পাবে, একটু আগে দেখাইছি যেটা। তাহলে -2 -1 0 প্লাস 1 প্লাস 2, দ্যাট মিন্স কয়টি? 5টি। তাহলে দেখো l l m, এবার s এ আসো। s মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটা সব সময় কি প্লাস মাইনাস হাফ হয়, অর্থাৎ দুইটা সংখ্যা হয়। এটা সব সময় প্লাস মাইনাস হাফ, এটা প্লাস মাইনাস হাফ, অর্থাৎ ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, যে কোনো অরবিটালে দুইটা দিকেই ঘুরতে পারে। তার মানে এস স্পিন কোয়ান্টাম সংখ্যা সবসময় দুইটি, তার মানে প্লাস মাইনাস হাফে কয়টি সংখ্যা? দুইটি সংখ্যা। এই দুইটি, এখানেও দুইটি, এখানেও কয়টি? দুইটি। তার মানে আমার টোটাল ইলেকট্রন সংখ্যা যদি আমি হিসাব করি, তাহলে আমি ইলেকট্রন সংখ্যা যদি হিসাব করি, ইলেকট্রন সংখ্যা দেখো তো, 2 into 1 মানে 2, 2 into 3 মানে 6, 2 into 5 মানে 10। দেখো s অরবিটালে 2টি ইলেকট্রন, p অরবিটালে 6টি ইলেকট্রন, d অরবিটালে 10টি ইলেকট্রন সম্ভব। ঠিক আছে, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। তাহলে আবার ইলেকট্রন বিন্যাসও তুমি এখান থেকে বের করতে পারো, ইলেকট্রন বিন্যাস। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে যে 3s2 ইলেকট্রন বিন্যাস, তাহলে 3s2 3p6 3d10। মোট ইলেকট্রন হচ্ছে কত? মোট ইলেকট্রন হচ্ছে 10 6 16 16 2 কত 18, মোট ইলেকট্রন হচ্ছে 18। তাহলে এভাবে তোমরা তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমরা একটা দুটো প্রশ্ন লিখো। এটা হচ্ছে 2d 3p 3f অরবিটাল গুলো সম্ভব কিনা, অরবিটাল গুলো সম্ভব কিনা, এটা প্রশ্ন একটা। আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে চতুর্থ শক্তি স্তরে, মানে চতুর্থ শক্তি স্তরে 4টি কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে, কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে চার্ট নির্ণয়। এটা এই জাতীয় করে চতুর্থ শক্তি স্তর দিয়ে তুমি একটা কাজ করবে। হ্যাঁ, এখানে চার্ট দিয়ে কিভাবে একটা কাজ করবে, ঠিক আছে? তাহলে এই দুইটা বাড়ির কাজ তোমরা করে রাখবে। আশা করি তোমরা আজকের এই ক্লাসের মধ্যে সামগ্রিকভাবে একটা কোয়ান্টাম সংখ্যার সম্পর্কে ধারণা পেয়েছো, এবং যে কোনো ক্ষেত্রেই তুমি এই কোয়ান্টাম সংখ্যার প্রয়োগ করতে পারবে। ইলেকট্রন কিরকম, ইলেকট্রন কোথায় কিরকম থাকবে, কোন অরবিটালে কিভাবে থাকবে, বা কোন শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে, এই বিষয়গুলো সম্পর্কে তুমি
সামগ্রিকভাবে ধারণা পেয়েছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঠিক মতো বাড়ির কাজগুলো করে রাখবে। ধন্যবাদ সবাইকে।